3 নম্বর সার্ভিস আমাদের গোল্ডেন স্টার এভাবে তুলতে হবে, এটা বুঝতে পারিনি। বুঝতে পারলে পরেই লাগাতাম। তো গলাটা পুরো খোলা হয়ে গেছে, এবার কাজ শুরু হবে। এরকম পরিস্থিতিতে পেছনের চাকা খুলতে তো আগে বুঝিনি ভাই। চেনের এই ভেতরটা যে এত নোংরা থাকে ভাই, যে পরিষ্কার করতে কষ্ট। ইঞ্জিনটাও খোলা হয়ে গেছে, মানে 3 নম্বর সার্ভিসে যেটা বাকি ছিল সেটাও হয়ে গেল। তো নমস্কার বাঙালি, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই এপ্রিলে যে গরম পড়ছে, ভালো থাকাটা খুবই দরকার। তো সকাল সকাল আমরা এই গরমের মধ্যে বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি থার্ড সার্ভিসের উদ্দেশ্যে। তো সার্ভিসিংটা করানো খুবই দরকার হয়ে পড়েছিল, কারণ প্রায় 4,000 কিলোমিটার হয়ে গেছে। আর সার্ভিসিংয়ের সময়ও প্রায় হয়ে গেছে আমাদের। তবে কিছুদিন আগে সার্ভিসিংটা করে নিচ্ছি, কারণ একটা লং রাইড পড়ে এসছে, আরও পরে লং রাইড আছে। তো এমনিতেও কটা সমস্যা দেখছি আমি, মোটামুটি তোমার 2-3টে দেখছি সমস্যা নতুন ইদানিং বেরোচ্ছে। একটা হচ্ছে তোমার গলার সমস্যাটা দেখছি, এবং যে গিয়ার শিফটিংয়ের সমস্যা, এবং তোমার গিয়ার মাঝে মধ্যে অটোমেটারে শো না করা, এই সমস্যাগুলো তো ছিলই। আর এই পাওয়ার কাটের সমস্যা, মানে কি স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, মাঝে মধ্যে এত এত জ্বালাচ্ছে কি বলবো। সো এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের থার্ড সার্ভিসটা করানো খুবই দরকার। তো চলো থার্ড সার্ভিসটা করিয়ে নিই, দেখি কী কী সমস্যার সমাধান আমরা পাই। এছাড়াও এক্সট্রিম 125 প্রথম থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো ফার্স্ট সেকেন্ড সার্ভিসের সলিউশন পাইনি। তো অনেকে অপেক্ষা করে আছে যে থার্ড সার্ভিসে সেই সমস্যাগুলোর সমাধান হয় নাকি দেখি। তো চলো, আমিও অপেক্ষা করছি, তোমাদেরও অপেক্ষা ছিল। তো সেই সমস্যাগুলো দেখি আজকে নিবারণ হয় নাকি। তো রাস্তার অনেক ভিড়ভাট্টা জ্যাম কাটিয়ে আমরা সোজা চলে আসলাম সার্ভিস সেন্টারে। তো সকাল সকাল খুব বেশি ভিড় দেখছি না, ফাঁকা আছে মনে হচ্ছে। দেখো, এই হচ্ছে সকাল সকাল আসার সার্ভিস সেন্টার, সকাল সকাল আসার ফায়দা। আগের দিন আমি এই মুখের ধারে গাড়ি রেখেছিলাম, মানে অনেকগুলো লাইন ছিল। আজকে দেখছি একজনই আছে, মানে একজনের গাড়ি আছে সামনে। মানে সকাল সকাল হয়ে যাওয়ার চান্স আছে। তো চলো, সকাল সকাল কাজ হলে ভালোই হয়। এবার দেখি পেপারগুলো কমপ্লিট করি। দাদা আসেনি? মোবিল চেঞ্জ করব। আর অনেক সমস্যা আছে, প্রচুর সমস্যা। ফার্স্ট সেকেন্ড সার্ভিসে সেগুলো কমপ্লিট হয়নি, কিন্তু এই সার্ভিস আমার সব পুরো কমপ্লিট করা চাই। আচ্ছা, প্রথম সমস্যা হচ্ছে তোমার গিয়ার শিফটিংয়ের। ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে আটকায়, মাঝে মাঝে তো যাই না। এই একটা সমস্যা, ফার্স্ট সেকেন্ড সার্ভিস আমি কমপ্লিট করতে পারিনি ওটা। এটা গেল। আর একটা ইঞ্জিন পাওয়ার কাট, এখনো আসতে গিয়ে একবার বন্ধ হয়েছে। আর হচ্ছে তোমার ইঞ্জিনের এইটা চেঞ্জ করতে হবে, এখান থেকে হালকা ইঞ্জিনের লিক হচ্ছে, ঠিক আছে, ঘামছে ওখানে। হ্যাঁ, ওটা ঘামছে, ওটা চেঞ্জ করতে হবে। পিছনের এই ব্রেকটা একটু মাঝে মধ্যে আটকায়, বুঝলে, মানে চেন ক্লিন অ্যান্ড লিফটও করে। হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা করা সব করে দাও, ঠিক আছে। আমার পুরো একদম ওকে চাই, থার্ড সার্ভিসে পুরো ফুল সার্ভিস হয়ে যায়। সবাই দাদার সাথে কথা হয়ে গেছে। তো মোটামুটি আমি বললাম যত সমস্যা ছিল সব বলে দিলাম। এবার দেখি আমাদের সমস্যাগুলোর সমাধান কত দূর যায়। A few moments later. তো গাড়ি ধোলাই চলছে ভাই, ধোলাই কমপ্লিট হোক, তারপর আমাদের সার্ভিসিংয়ের প্রসেস চলবে। যেহেতু ফাঁকা আছে, তো খুব বেশি টাইম লাগলো না আমাদের। ফার্স্ট সেকেন্ড সেকেন্ড তো দুটো নম্বর, তো আমাদের সেকেন্ড নাম্বারে মোটামুটি গাড়ি ধোলাই চলে এসছে। তো চলো, জলের মধ্যে বেশি না ঘুরে এদিকে ধোলাই কমপ্লিট হোক, তারপর আমরা বাকি কথা বলছি। চলো, ধোলাই কমপ্লিট হয়ে বাইরে চলে এসছে বাইক। এবার দেখো লাগছে কিনা বিউটি। তবে আমার কুইনের উপরে প্রথম থেকেই তো ভালোবাসা ছিল, কিন্তু ধোয়ার পরে ভাই ভালোবাসাটা একদম উতলে ওঠে। তো এবার দেখি কখন আমাদের বাইকটা সার্ভিসিংয়ের জন্য যায়। তো যেহেতু ফাঁকা, খুব বেশি সময় লাগলো না, তো আমাদেরটা সেকেন্ড নাম্বারে চলে আসলো। তো দাদা একটা টেস্ট ড্রাইভ নিল, নিয়ে দেখলো কী কী সমস্যা বলেছিলাম। তো এসে দেখলাম উপরে তুলে নিল। তো একটা সিট টিট সব খোলা হয়ে গেছে, ততক্ষণে আমি একটু বাইরে ছিলাম। তো সিট টিট খুলে রেডি করলো। আর যেহেতু দাদা টেস্ট ড্রাইভ নিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে বললো যে গলাটা সমস্যা আছে, গলাটা ঠিক করবে সবার আগে। আর গলাটা ঠিক করার আগে ভাই আমি একটু মানে দেখছিলাম যে একটু টাইট টাইট ভাব লাগছে। তো প্রথমের দিকে যে যতটা খেয়াল করেছিলাম, আসার সময় অতটা খেয়াল করিনি। যাই হোক, গলাটা বলছে টাইট টাইট লাগছে, তো গলাটা একটু মানে কিছু কাজ করতে হবে। তো দেখি সেই কাজটাও করবে, এবং সব থেকে বড় কষ্টের বিষয় ভাই, গলা ঠিক করতে গেলে আমাদের স্টিকারটা তুলতে হবে। তো একটু স্কিপ করে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য একটু স্কিপ করে করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমার চাকাটা খোলা হয়ে গেছে, এবং মোটামুটি আমার 4,000 কিলোমিটার বললাম কাছাকাছি চলেছে। এখানে গলাটার কাজ করাতে হবে ভাবিনি। যাই হোক, যেহেতু সমস্যা হচ্ছে, তো কাজটা করানো খুবই দরকার ছিল। তো কাজটা করে নিলে সমস্যা নেই, যত তাড়াতাড়ি মানে সবকিছু, যেহেতু থার্ড সার্ভিস আমি বলেছি প্রথমেই যে সব সলিউশন আমার চাই। তো খুঁটিনাটি সবকিছু দেখছে টুকটাক, যেখানে যা সমস্যা সবই মোটামুটি ঠিক করবে। 3 নম্বর সার্ভিস হিসেবে আমার স্টিকারটা তুলতে হবে, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে হয়তো পরেই লাগাতাম। তো যাই হোক, না তুললেও সমস্যা না, মানে না তুলে টানার চেষ্টা করছিল, টানলে এমনিতেই কেটে যাচ্ছে। তো সেই বেকারই হয়ে যাবে, সেই জন্য তুলে দেওয়াই ভালো। তো তুলে দিকে এটা তোলা হয়ে গেলে পরে লাগানো যাবে আবার। তো এই সাইডটা তোলা হয়ে গেছে, এবার ওই সাইডটা তুলছে। তো স্টিকারটা তোলা হোক, তারপরে সাসপেনশনটা বের করুক, তারপরে আবার দেখা হচ্ছে। তো স্টিকার এবং সাসপেনশন দুটোই বেরিয়ে গেছে, এবার গলাটার পেস্টটা খোলা চলছে। দেখো, এই হচ্ছে আমাদের গলা খোলা শেষ। আর এইগুলো সমস্যা নেই, এর জন্য এই গলাটা মানে জাম হচ্ছে আর কি।
ওই বল বেয়ারিং ট্যাং এগুলো সব চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ করার পরে আবার ফ্রি হবে, মানে কি গলাটা পুরো একদম ইজি হওয়া উচিত। চলো পুরো একদম খুলে ফেলেছে আমাদের পুরো মুখ সামনে, সব খোলা, চলো আগে গলাটা ঠিক হোক। তো প্রথমে গলায় আমাদের গলা বলছিল যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে নাকি, ওই জন্য গলাটা জাম করছে। তো এখন দেখা যাচ্ছে যে এটা খুলে দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে হবে না, মোটামুটি গ্রিস ট্রিস করলে ঠিক হয়ে যাবে। তো চলো দেখি, আমাদের একটু খরচাটাও কমে গেল এখানে। তো প্রথমে এসে সমস্যাগুলো বলেছিলাম আমি, তো সমস্যাগুলো বলার পরে দাদা টেস্ট ড্রাইভে গেছিলো গাড়িটা নিয়ে ধর পরে। তো টেস্ট ড্রাইভ থেকে এসে বললো যে গলাটা জাম করছে, গলাটার সমস্যা আছে, হয়তো গলার কাজ করাতে হবে। তো আমি বললাম ঠিক আছে করে দাও। তা খুলে দেখলো যে খুব বেশি কাজ করাতে হবে না, খুব বেশি কিছু হয়নি, কোনো চেঞ্জ করতে হবে না। প্রথমে বলছিল কাপ টাপগুলো তো নষ্ট হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করতে হবে, তো সেগুলো খুলে দেখলো চেঞ্জ করতে হবে না, এগুলো মোটামুটি গ্রিস করলে ঠিক হয়ে যাবে। একটু জং টং ধরে গেছিলো। সো 3-4 হাজার কিলোমিটারের মধ্যে এই অবস্থা হবে আমি ভাবিনি। তো যাই হোক, এগুলো গ্রিসিং এর উপরে চলে যাচ্ছে, খুব বেশি চেঞ্জ ফেঞ্জ কিছু করতে হচ্ছে, নষ্ট হয়নি কিছু। তো গ্রিসিংটা হয়ে যাক, গ্রিসিং হওয়ার পরে ফিটিংসটা হোক, ফিটিংসটা হওয়ার পরে দেখি যে কতটা ইজি হয়েছে। তো যদি বাইক সার্ভিসিং আসো তাহলে দেখবে প্রথমেই গলার কাজটা যদি থাকে, গলার কাজটা আগে ধরে, কারণ গলার কাজটা খুঁটিনাটিকে অনেক কিছু করতে হয় এবং অনেকটা সময় লাগে, সেই জন্য আগে গলার কাজটাই ধরে। তো গলাটা অনেক সময় লেগে যাচ্ছে বুঝতে পারছি, তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে। তবে আমি প্রথমেই বলেছি যে আজকে যতটা পারি ততটা তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো, এবং যেহেতু থার্ড সার্ভিস আমার যত সমস্যা ছিল সব সমস্যার সমাধানগুলো পাই নাকি সেটাও বলবো। তো চলো ধৈর্য ধরে একটু দেখতে থাকো শেষ পর্যন্ত, আজকের এস্টিমের সব সমস্যার সমাধান পাই নাকি সেটা তোমরা খুঁজে পেয়ে যাবে। তো গলার ফিটিং হয়ে গেছে, মোটামুটি গ্রিস ফিট করে কমপ্লিট। তো গলা আপাতত ফিটিং মোটামুটি, এবার সত্যি বলতে এবার সত্যি ইজি আছে। তো এখন সাসপেনশন লাগানো হয়, সাসপেনশন লাগানো হবে একটু ওয়েট প্রুফ, তারপর দেখি চালানোর সময় বুঝতে হবে যে কতটা ইজি হয়েছে। ভাই বাইকের যখন সাসপেনশনটা খোলা হয় লাগানোর সময় কিন্তু খুব মানে ধৈর্যশীলভাবে লাগাতে হয়, আর এটা সঠিক মেজারমেন্ট না হলে কিন্তু গাড়ি একদিকে মানে যদি কোনো দিক বেশি কোনো দিক কম হয়ে যায় সাসপেনশন লাগানো, তাহলে কিন্তু খুব বেশি মানে একদিক যে কোনো একদিকে টানবে, তো ব্যালেন্সিংটা মানে উল্টো পাল্টা হয়ে যায়। এই জন্য সাসপেনশনটা কিন্তু খুব সাবধানের সাথে মানে খুব সুন্দরভাবে লাগাতে হয়। তো সেই জন্যই ধীরে ধীরে সুন্দরভাবে সাসপেনশনটা লাগাচ্ছে দাদা। তো ফাইনালি সামনের কাজ শেষ, এবার দেখি গলা ফিটিংসও শেষ, গাড়ির চাকাও লাগানো হয়ে গেছে সামনের। এবার দেখি নেক্সট কোন কাজটা ধরে। এতক্ষণ কুইন আমার নিচে ছিল, এবার উপরে উঠছে আস্তে আস্তে, তো দেখি এবার কোন কাজটা ধরে। তো সামনের কাজ কমপ্লিট করে এবার এসে পেছনের চাকায় সোজা। তো পেছনে বলছিলাম ব্রেকের একটু সমস্যা ছিল, ব্রেকের সমস্যাটা হচ্ছে টাইট দিলে ঠিক হবে, কিন্তু টাইট দিয়ে ব্রেক প্যাডটা মাঝে মধ্যে কটকট আওয়াজ হচ্ছিল একটা, সেটা ঠিক করবে, হয়তো গ্রিস করলে ঠিক হয়ে যেতে পারে। তো গ্রিস করবে পেছনে, আর এদিকে চেনের এই সাইডটাও একটু গ্রিস করবে। তবে চাকাটা খুলতে একটু সমস্যা হচ্ছে, মানে এত সমস্যা হবে বুঝতে পারিনি পেছনের চাকা খুলতে, যাই হোক মানে একটু টাইট টাইট হয়ে গেছে হয়তো। তো ফাইনালি পিছনের চাকার কাজ শুরু হয়ে গেছে, পেছনের দিকে গ্রিসটা করবে এবার। পিছনে খুব বেশি কাজ নেই পেছনের চাকায়, গ্রিসিং করবে এবং ব্রেক প্যাডটা দেখবে, আর চেনের দিকটাই ক্লিন ক্লিন করে এটা গ্রিসিং করে আবার লাগিয়ে দেবে। তো এদিকে খুব বেশি কাজ থাকেও না, নেইও আমার খুব বেশি, নতুন যেহেতু। তো আমাদের এদিকে পেছনের চাকার কাজ হতে হতে দেখি ইঞ্জিন অয়েলটাও খালি হচ্ছে। আর সব থেকে বড়ো কথা ভাই, এবার ইঞ্জিন অয়েলটা 2000 কিলোমিটারই চলেছে, মানে কি আমি সেকেন্ডবার যখন চেঞ্জ করেছিলাম ইঞ্জিন অয়েল, তখন শুনেছিলাম যে 2000 কিলোমিটার পর পর নাকি চেঞ্জ করতে হয়। আর আমি যতদূর জানি 2000 কিলোমিটার অন্তত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। আর আমাদের এবারে এই 3 নম্বর সার্ভিস অবধি এটা নিয়ে তিনবার আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে তো 400 কি 450 কিলোমিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিয়েছে, তারপর তোমার 1500 কিলোমিটার মতন তারপরে চেঞ্জ হয়েছে, মানে সেকেন্ড ইঞ্জিন অয়েলটা আমাদের 1500 কিলোমিটার মতন 1000 কিলোমিটার মতন চলেছে। আর এবারে ইঞ্জিন অয়েলটা আমাদের 2000 কিলোমিটারই চললো, মানে 4000 কিলোমিটারের মধ্যে 4000 চলেনি, 4000-এর কাছাকাছি। এই 4000-এর মধ্যে আমাদের 3বার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল। তো এই গাড়ি মেনটেন করতে গেলে ইঞ্জিন অয়েলটা, চেন লুপ, গ্রিসিং এগুলো তো ভাই করতেই হবে। সো গাড়ি মেনটেন থাকলেই তবেই গাড়িটা ভালো চলবে। সো আমি চেষ্টা করবো যতটা পারি গাড়ি ওয়েল অ্যান্ড মেনটেন করার, যতটা পারবো। বা ইঞ্জিন অয়েল যদি 10বার চেঞ্জ করতে হয় 4000 কিলোমিটার, 4000বার আমি 10বারই চেঞ্জ করবো 4000 কিলোমিটার মতো। তো চাকা খুলতে আর লাগাতেই যা সময় যায় ভাই কি বলবো। ও যাই হোক, এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমাদের গিয়ার শিফটিংয়ের সমস্যাটা যে কী করবে আমি বুঝতে পারছি না এখনও। অটোমেটিকের সমস্যাটা ওটা তো ছেড়েই দাও, গিয়ার শিফটিংয়ের সমস্যাটা যে ঠিক করবে কি ঠিক করবে না আমি বুঝতে পারছি না, ওটা কি ঠিক হবে নাকি আদৌ ঠিক হবে না। তো পেছনের চাকার কাজ কমপ্লিট করার পরে চেন ক্লিন অ্যান্ড চেন লুপটা প্রথমে বলেছিলাম করে দিতে, কারণ আমি তো বাড়িতে করছিও 400-500 কিলোমিটারের মধ্যে, আবারও 400-500 কিলোমিটার হয়ে গেছে। তো আমি ভাবলাম সার্ভিসিং আমার এসে তখন একবারে চেন লুপ চেন ক্লিনটা করেই নিই। সত্যি কথা বলতে কি ভাই, আমি বাড়িতে চেষ্টা করেছি অনেকভাবেই, কিন্তু একদম চেনটা পুরো ফুল ক্লিন করা খুবই সমস্যা, মানে কি অতটাও ক্লিন করা যায় না।
ক্লিন করতে গেলে যে হাওয়া টাওয়া মেরে একটু সুন্দর ঘষে উঠেছে করে, অতটা আমার মনে হয় না আমার দ্বারা এখনও হচ্ছে। অতটাভাবে সুন্দরভাবে ক্লিন করতে আমি মনে হয় পারছি না। চেন ক্লিনটা অবশ্য ব্যবহার করিনি এখন অবধি। চেন ক্লিনটা দিয়ে ব্যবহার করে দেখতে হবে এর পরে যে কতটা পরিষ্কার করতে পারি। আর এই চেন লিউপ করার পরে ভাই যায় এই যে ভেতরটাই, এই জায়গাটা ইঞ্জিন সকেটের এখানে এত এত নোংরা থাকে কি বলবো। এই জায়গাটায় মানে ক্লিন করতে গেলে সব থেকে মেন ইম্পর্টেন্ট সবার আগে এই জায়গাটা ক্লিন করতে হবে। এই জায়গাটা প্রচণ্ড নোংরা থাকে এখানটায়, মানে গ্রিস টিস যা তুমি যা করবে চেন লিউপের যা নোংরা টোংরা সব কিছু সেখানে জমা হবে। এই জায়গাটা মানে প্রচণ্ড খারাপ অবস্থা থাকে, এই জায়গাটা সবার আগে ক্লিন করতে হবে। চেন লুপটা কিন্তু বাড়িতেও করা যায়, আমি সেকেন্ড সার্ভিসেও বলেছিলাম, কিন্তু সেকেন্ড সার্ভিস আমি এখান থেকেই করেছিলাম। তারপর বাড়ি থেকে আমি গিয়ে দুবার করেছিলাম চেন লুপ। তো লুপটা আছে কিন্তু চেন ক্লিনটা নেওয়া হয়নি। তো অন্য কোনো অয়েল যদি তোমরা কেউ চেষ্টা করো বাড়িতে চেন ক্লিনটা করার, তাহলে কিন্তু অতটাও মনে হয় না পরিষ্কার হয়। আর বাড়িতে করলে একটু সময় লাগে আর একটু সাবধানের সাথে করতে হয়। অনেকের আমি একবার একটা বন্ধু দেখেছিলাম যে ওতে ভাই চেনের সকেটের মধ্যে আঙুল চলে গেছিলো, কেটে গেছিলো কিন্তু। তা এগুলো একটু সাবধানে করতে হয়। আর তোমরা যদি চেন ক্লিন বা চেন লুপ তোমরা একটু ব্যবহার করো, কে কী ব্যবহার করো সেটা কমেন্ট অবশ্যই জানাবে যে কোন লুপ বা চেন মানে সবথেকে বেস্ট কোনটা হয় এবং কেমন প্রাইস সেটাও কমেন্টে জানাতে পারো। তো শুরুতে আমি দাদাকে বলেছিলাম যেটা সমস্যার কথা, সেই সমস্যার মধ্যে একটা বলেছিলাম যে এখান থেকে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে। তো এই ইঞ্জিন অয়েল লিকটা নিয়ে অনেক বড় বড় সমস্যা প্রথম অনেকেই বলেছে এক্সটিমান্টারে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে, সে হ্যান ত্যান অনেক কিছু। তো অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলটা লিক খুব বেশি বড় সমস্যা না। উপরে যে ক্যাপটা থাকে ইঞ্জিন অয়েল একদম উপরে যে ক্যাপটা থাকে, ওই ক্যাপটার থেকে ইঞ্জিনে মানে একদম চুইয়ে পড়ার মতন লিক হয় না। ওখান থেকে হালকা ঘামে এবং ঘেমে ওখান থেকে মানে হচ্ছে ভিজে টাইপ একটু হয়ে যায় ইঞ্জিনের উপরে, একটু ইঞ্জিনের সাইডটা একটু হালকা হালকা ভিজে যায়। মানে ওখান থেকে ঘেমে যে ইঞ্জিন অয়েলটা বেরিয়ে যায় সেটাই ওখান থেকে ইঞ্জিনের উপরে একটু হালকা হালকা ছাপ পড়ে যায়। এটা খুব বেশি বড় সমস্যা না, উপরে যে ক্যাপটা থাকে ক্যাপটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো তোমাদের আমি দেখাচ্ছি সেই চেঞ্জটা। তাহলে প্রথমে যে অনেকের আগে যে ভিডিওগুলো দেখেছিলো যে ইঞ্জিন অয়েল লিকের সমস্যাগুলো, সেটা তোমাদের সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমি ইঞ্জিন অয়েল লিকের সমস্যাটা আমি গাড়ি কেনার সময় দেখেছি এবং গাড়ি মোটামুটি 500-700 কিলোমিটার চলার পর্যন্ত আমি খেয়াল করেছি ইঞ্জিন অয়েল লিক হচ্ছে না। তো আমি সেটা খেয়াল করেছি, তখন ছিল না। তারপরে আর অত দেখিনি। তারপরে লং ড্রাইভটা করে মানে যে লং ড্রাইভ যে গেছিলাম আমরা, তখন আমি খেয়াল করেছিলাম যে হ্যাঁ ইঞ্জিন অয়েল লিক হচ্ছে। সো এই ইঞ্জিন অয়েলের লিকের সমস্যাটা যে অনেক বড় মানে একটা নেগেটিভ পয়েন্ট ছাড়ছিল, সেটা কিন্তু খুব বেশি বড় সমস্যা না। দেখো এই যে ক্যাপটা আছে, এই যে রবারের কভারটা, এইটাই চেঞ্জ করে দিলে তোমার কিন্তু ইঞ্জিন অয়েল লিকের সমস্যাটা সমাধান হয়ে গেল। এটা খুব বেশি বড় সমস্যা না। সো এর জন্য যদি কারো কোনো ডাউট থাকে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা খুব বেশি বড় সমস্যা না। আমি এটা চাইলে এইটা নিয়ে অনেক ভিডিও বানাতে পারতাম, আমি বানাইনি ভাই, এটা খুব বেশি বড় সমস্যা না, সেই জন্য আমি বানাই। সো এই যে কভারটা খুলেছে, কভারের উপরে দেখো একটা ভাঁজ মানে একটা দাগ আছে ওই কভারটার, এই রবারটার যে দাগটা আছে এর উপরে একটা সেট হবে এবং এটা কত কিলোমিটার অবধি চলে আমি সেটা সঠিক জানি না। তো দেখি এটা এবার লাগানোর পরে যে কত কিলোমিটার অবধি চলে এবং তারপরে আবার কবে লিক হচ্ছে বা সেই। সো মাথাটা লাগানোর আগে মানে কি তোমার ক্যাপটা লাগানোর আগে এর উপরে একটা আঠা টাইপের কিছু লাগাচ্ছে, সাদা সাদা টাইপের, সঠিক কি আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে আঠা আঠা টাইপের, যাতে আমার অনুমানিক যে যাতে এটা টাইট করলে এখান থেকে আর ইঞ্জিন অয়েলটা লিক না হয়। তো রবারটা তো থাকবে, তার সাথে আঠাটাও থাকবে, ডবল সেফটি আর কি। তো সেই জন্য হয়তো লাগাচ্ছে, সঠিক কি আমি জানি না, সেটা আমি যাওয়ার সময় শুনে নেবো। তোমাদের এরপরে এবার ক্যাপটা লাগানোর পরে কত কিলোমিটার অবধি তোমার সার্ভিসটা দেয় ক্যাপটা, মানে কত কিলোমিটার অবধি তোমার সার্ভিসটা এখান থেকে লিকেজ আর প্রবলেম হচ্ছে না, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো যে ভাই এত কিলোমিটার অবধি চলবে, এত কিলোমিটার পর তোমাদের এটা চেঞ্জ করে নিলে ভালো, বা এটা কোনো লিমিট আছে নাকি তাও জানি না। তো চলো এটা লাগানো হোক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ইঞ্জিন অয়েল যে খালি করার সময় যে এয়ার প্রেশার দিয়ে পুরোটা খালি করে, এটা আমার খুব ভালো লাগে। এই ফার্স্ট সেকেন্ড সার্ভিস এবং থার্ড সার্ভিস তিনটেই দেখলাম একই রকমভাবে, এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। এটা দিয়ে একদম পুরো ক্লিয়ার হয়ে যায়। এবারে ইঞ্জিন অয়েলটা দেখালাম না, কারণ সেকেন্ড সার্ভিসে যে ইঞ্জিন অয়েলটা দিয়েছিলো সেটাই সেম অয়েল হিরোর, তো হিরোর তরফ থেকে সেই সেমই ইঞ্জিন অয়েল। তো বারবার দেখাচ্ছে না, এমনি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর বাড়ালাম না। তো সেই সেমই অয়েল, আর হিরো তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম গাড়িতে মানে হিরোর থেকেই সেই সেমই অয়েল দিচ্ছে, সেই জন্য আর দেখালাম না তোমাদের। এবং তোমরা অনেকেই যারা এক্সটিং আছে তারা খুব ভালো করেই জানে, সেই জন্য আর দেখাচ্ছি। দেখো গাড়ি মেনটেন রাখতে গেলে গাড়ি ইঞ্জিন অয়েলটা সবসময় দেখতে হবে, তোমার ইঞ্জিন অয়েল লেভেলটা যখন দিয়েছি এই লেভেলটাও দেখতে হবে এবং একটা ইঞ্জিন অয়েল যে কত কিলোমিটার চলছে সেটাও খেয়াল রাখতে হবে। তো এদিকে অনেক কাজই হয়ে গেলো, এবার চল শাইনার মারা বা বলতে পারো কাস্টর অয়েল। তো এটা দিলে গাড়ির শাইনিংটা বেড়ে যায়। তো সার্ভিসিং আসলে এটা তো সবাই করে এবং এটা করতেই হয়, না করলে গাড়ি সার্ভিসিং এসে এটা বোঝা যায় না সার্ভিসিংয়ে এসেছি। যাই হোক সার্ভিসিংটা বেরোনোর সময় একটু মানে চকচক হয়ে যাবে, তবেই তোকে মনে হবে হ্যাঁ সার্ভিসিংয়ে এসেছি। মানে কুইনকে ভাই ধুয়ে মুছে সাফ করে এটাকে বলে তোমার সাজানো গোছানো হচ্ছে। এটার পরে হবে শাইনারটা বেড়ে যাবে, এটা হচ্ছে বলতে পারো যে কুইনকে মেকআপ করানো হচ্ছে, মেকআপের পরে শাইনিংটা আরও বেড়ে যাবে।
ওই জিনিসটা কি জিনিস, ওটা মানে থাকে কি? গ্যাস অয়েলটা, হ্যাঁ, গ্যাস অয়েলটা জমে যাবে। মানে ওটা ফুল হয়ে গেলে তো খালি করতে পারবো? ওটা ফুল হয়ে গেলে আমি নিজেও খালি করতে পারবো তো, যদি পারি? তো এই লাল টিউবের মধ্যে যে জল টাইপের ছিল, এটা নিয়ে, এটা যে কী ছিল, এটা নিয়ে আমার অনেকদিন ধরে ডাউট ছিল। তো সেটাও শোনা হয়ে গেল। আর এখন আপাতত এয়ার ফিল্টারটা পরিষ্কার হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এক্সট্রিমের এয়ার ফিল্টারটা খুবই মানে আর কি নরম টাইপের, এটা হাওয়া মারা যাবে না, হাওয়া মারলে নষ্ট হয়ে যাবে। অন্য বাইকে কিছু কিছু গাড়ি কাটতে দেবে হাওয়া মারলেও সমস্যা নেই, কিন্তু এটা হাওয়া মারা যাবে না, হাওয়া মারলে নষ্ট হয়ে যাবে। একদম মানে মানে নরম টাইপের একদম, এটা হাওয়া মারলে নষ্ট, সেই জন্য হাওয়া মারা যাবে না, এমনি নর্মালি পরিষ্কার করতে হবে। তো চলো আপাতত সিট লাগানো কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে মোটামুটি আমাদের উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ার শিফটিংয়ের সমস্যাগুলো এবং পাওয়ার কাটের সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। সেগুলো দেখি এখনও কী করবে, কী করছে কিছু বলতে পারছি না এখন আমি। তো সেগুলো ঠিক হবে কি ঠিক হবে না, বা এখনও সেগুলো ঠিক করবে কি না সে জানি না, সেগুলো দেখছি, সেগুলো নিয়ে কী বলে। তেল নেই? সো দাদা সার্ভিসিংয়ের আগে একটা টেস্ট ড্রাইভ নিয়েছিল, যে কী কী সমস্যা সেগুলো দেখতে, আর যতটা এই পর্যন্ত কাজ হয়েছে সব সমস্যার সলিউশনগুলো পেয়েছে নাকি সেগুলো আবার দেখার জন্য আবার একটা টেস্ট ড্রাইভ নিচ্ছে। সো টেস্ট ড্রাইভ দিয়ে এসে দাদা এখন আপডেটে বসিয়েছে। বললাম যে প্রথমে বলেছিলাম যে আপডেট দরকার ছিল একটা। তো এমনি তো চেক করে ফিচার্স, সেকেন্ড সার্ভিসে দেখে ফিচার্সগুলো চেক করে সব ঠিকঠাক কাজ করছে নাকি। এছাড়াও 2025 যে আপডেটটা করা দরকার ছিল সেই আপডেটটাও দিচ্ছে। তো ততক্ষণ আমাদের পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করে আসতে হবে। তো চলো পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করে আসে, ততক্ষণ আপডেট হোক। সব ঠিক আছে তো? চেক হয়ে গেছে? আপডেট হয়ে গেছে তো? তো থার্ড সার্ভিসও হয়ে গেল। তো তোমরা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোথায় কি হলো কোথায় কি হলো না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাও একবার বলে দিচ্ছি ভাই, গিয়ার শিফটিংয়ের সমস্যাটা আমি এখনও সলিউশন পেলাম না। গিয়ার শিফটিংয়ের সমস্যা আমার আগে হয়তো একটা দেখেছিল, গাড়ি আপডেট হচ্ছিল এক্সট্রিম, সেটারও গিয়ার শিফটিংয়ের সমস্যা ছিল এবং পাওয়ার কাটের সমস্যাটাও ছিল। তো দাদা বললো যে আপডেট করলে পাওয়ার কাটের সমস্যাটা সলিউশন পেয়ে যাবো। এছাড়া মাঝে মধ্যে যে স্টার্ট বন্ধ হচ্ছে সেটা একটু মানে আমার একটু দেখে শুনে চালাতে হবে, মানে ক্লাসটা ঠিক মতন ধরতে পারলে হয়তো স্টার্টটা বন্ধ হবে না, ক্লাসটা আমার ঠিক মতন ধরা হচ্ছে না বলছে। তো ঠিক আছে, দেখছি সেটা পরে দেখবো, দেখে স্টার্ট বন্ধ হয় নাকি। আর একটা বললো যে আপডেটের পরে হয়তো স্টার্ট বন্ধ হবে না, আর আপডেটটা দিয়ে দিল। আর গলাটাকে বললাম, গলা মোটামুটি ঠিকই করেছে। আর মোটামুটি আমার যতদূর ধারণা, যে আশা করছি এগুলো কিছু কিছু জিনিস সেগুলো ঠিক হয়ে যাবে। আর কিছুটা জিনিস যেটা বললো যেগুলো স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আছে সেগুলো বললো যে আমার মাঝে মাঝে দেখবে আমার ফিউলটা একটু কম থাকে, ফিউলটা সবসময় বললো একটু বেশি রাখতে, মানে যেন এফআই ইঞ্জিন তো বললো কাঁটাটা যেন একটু মানে না ফাইটা, যেন ফিউল ইন্ডিকেটার যেন না জ্বলে। এই তো চলো দেখি আমার আমার সমস্যা নাকি গাড়ির সমস্যা সেটা পরে দেখছি। পাওয়ার কাটটা যেভাবে বলেছে সেভাবে আমি চালিয়ে দেখবো, দেখি পাওয়ার কাটটা ঠিক হয় কি ঠিক হয় না। চলো তো চলো আজকের জন্য এই পর্যন্তই। এক্সট্রিম মন্টোটিভ আর থার্ড সার্ভিস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট অবশ্যই করবে, আর কে কোথা দেখছো আবার সেটাও বলবে। আর সবাই ভালো থাকবে, গরমের মধ্যে সবাই নিজের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।